আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর, এক কথায় অনেক দিন পরেই হচ্ছে লাইভে আসা। তো এটির মূল একটি কারণ রয়েছে, তা হচ্ছে বর্তমান যে সমসাময়িক প্রেক্ষাপট আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা এবং হচ্ছে ছাত্র আন্দোলন, যা কিছু স্বৈরশাসকের পতন, সবকিছু মিলিয়ে টিলিয়ে আমি নর্মালি যে ট্রাকে ভিডিও করে থাকি বা যে বিষয় নিয়ে আমার কথা বলা, পথ চলা, সেটা থেকে একটু বের হয়ে আসতে হয়েছে, কারণ এটা সিচুয়েশন ডিমান্ড করছে। তো এর আলোকে অনেকেই ধরে নিয়েছে যে আমি হয়তো বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তো এই জায়গাটিতে আমার আসলে কিছু কথা ক্লিয়ারলি বলা উচিত, এবং আমি সেটা মনে করেছি এটা আমার লাইভে এসেই বলা উচিত, আর সেজন্যই হচ্ছে আজকে লাইভে আসা। তো এখানে যারা যারা জয়েন করেছেন সবাইকে শুভকামনা, শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি খুব ক্লিয়ারলি কয়েকটি কথা বলে দিতে চাই। আমি যে বিষয় নিয়ে কথা বলবো আজকে সেটি অলরেডি ক্যাপশনে দেয়া রয়েছে, যে আমি কোন দল করি। ইভেন আমাকে গত দুদিনে ইনবক্সে, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ করেছেন, স্পেশালি যারা হচ্ছে বিএনপি কিংবা জামাত ইসলাম বা এই টাইপের অন্য দলের লোকজন যারা রয়েছেন তারা, এবং অনেকে আমাকে বলছেন এভাবে যে আমি হয়তো সেই দল করি। তো প্রথমত বলে দিচ্ছি এক কথায়, সেটা হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। ইভেন না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত শিবির, না হিজবুত তাওহিদ, কি কি রয়েছে, তো কোনোটির সাথে সম্পৃক্ত না। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার সাধ্যের মধ্যে আমি একটি দল করার চেষ্টা করি, সেটি হচ্ছে হকের দল, মানে মানবতার দল। অর্থাৎ যেখানে অন্যায় দেখি সেখানে অন্যায়কে রুখে দাঁড়ানোর চেষ্টা করি, অন্যায়ের বিরুদ্ধে কিংবা প্রতিবাদ করার চেষ্টা করি। সেটা যেটা আমার ফিজিক্যালি আমি দেখে থাকি সেটা ফিজিক্যালি প্রতিবাদ করি আমার ক্যাপাসিটির মধ্যে। আর সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে যে সোশ্যালি এখন ভয়েস রাইজ করার হচ্ছে একটা অন্যতম মাধ্যম, তো সেখানে আমি কথা বলে থাকি, এটাই। তো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে আমি কোনো রাজনৈতিক দলের লোক না। হ্যাঁ, যেটা ন্যায় ন্যায়টা বলবো, এবং যেটা অন্যায় সেটা বলবো। ভালোর প্রশংসা যেমন করি, অন্যায়ের প্রতিবাদ করি, এটা। তো একটু পেছনে যেতে চাই, যখন 2020-তে আমার সোশ্যাল মিডিয়ার প্রথম যাত্রা শুরু, এবং আপনারা যারা ইতোমধ্যে আমাকে যে চিনে থাকেন তারা জানেন যে আমার অনেক বড় একটি পেজ ছিল, 1 মিলিয়ন+ ফলোয়ার্স এর একটি পেজ ছিল, এবং সেখানেও কিন্তু আমি সব সময় সামাজিক নানান অসঙ্গতি নিয়ে কথা বলতাম এবং প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করতাম, সাধ্যের মধ্যে পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। তো সেই পেজটিতে যখন প্রচুর এক একটা ভিডিও মিলিয়নস অফ ভিউজ হতো, তখন নর্মালি অনেক কমেন্ট, শেয়ার, অনেক কিছু। তো যারা যারা কমেন্টস করছেন আমি একটু পরে রিপ্লাই দিচ্ছি, হ্যাঁ, প্রসঙ্গটা একটু শেষ করে নিচ্ছি। তো সেখানে দেখা গিয়েছে যে অনেকেই আমাকে বলতেন যে আপু আপনার মতো লোক পার্লামেন্টে চাই, এটা বলতেন। তো তখনও আমি আরো 4-5 বছর আগের কথা, মানে সরি 4 বছর আগে, 2020 যেহেতু 24, 4 বছর আগের কথা। কারণ আমার প্রতিবাদের যে ব্যাপারগুলো ছিল, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতাম, সেগুলো অনেকেই ভালোবেসে, ছোট বড় মুরব্বী বা অনেক সিনিয়র পার্সন, তারাও আমাকে ইনবক্স করতেন, মেসেজ করতেন যে আপনি ধীরে ধীরে রাজনীতির সাথে সংযুক্ত হন, মানে সম্পৃক্ত হন, কারণ আপনার মতো মানুষ আমাদের ইসে দরকার, প্রতিনিধিত্ব করা দরকার। তো বরাবরই হচ্ছে এই ব্যাপারটাকে আমি রাজনৈতিক বা রাজনীতি করা, এই ব্যাপারটাকে আমি বরাবরই অপছন্দ করি ব্যক্তিগতভাবে। কেন, কি কারণে অপছন্দ, সেটির কয়েকটি উদাহরণ আজকে উদাহরণ তুলে ধরবো। তো প্রথমত দেখেন, আমি যখন থেকে বুঝি তখন থেকে তো মানে আমাদের জেনারেশন যারা, সেখান থেকে দুটো দলেই আসলে পরিচিত, বিএনপি, আওয়ামী লীগ, এবং থার্ড ওয়ান হচ্ছে জাতীয় পার্টি, ফোর্থ বা জামাত ইসলাম, এই দলগুলোই হচ্ছে আমাদের সমাজে, মানে আমরা ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি যে এক দল আসে, 5 বছর ক্ষমতায় থাকে, আবার তারা ক্ষমতাচ্যুত হয়, আবার আর এক দল আসে, ঘুরে ফিরে প্যাটার্ন গুলো সেম ব্যাপার। যেটা হয়, ফায়দা বলে না, মানে সুবিধা ভোগ করে ওই দলগুলো, আবার যে দল ক্ষমতাচ্যুত হয়
অসুবিধা ভোগ করে, আবার যারা বিরোধী দল থাকে তারা এভাবেই কি, হ্যাঁ 5 বছর তারা খুবই লুটে পুটে নিজেদের পকেট ভারী করে, এরপরে আবার 5 বছর দৌড়ের উপরে থাকে। তো এইটা আমার সেই ছোট থেকে আমার মাথায় ক্লিক করেছে যে অ্যাটলিস্ট আর যাই হোক এরকম কোনো কাজ আমার দ্বারা হবে না। হুম। তো সেই জায়গা থেকে আজকে প্র্যাকটিক্যালি একটি কথা বলতে চাই, কেন আমি রাজনীতির সাথে যুক্ত না, কিংবা আমি কখনোই আমার এই মনোবাসনা জাগেনি। দেখুন, ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে গতকালকে অ্যারেস্ট হলেন কে সালমান এফ রহমান, যাকে আমরা দরবেশ বাবা নামে চিনি, তাই না? এবং আর হচ্ছেন আইনমন্ত্রী। তার আগে কি হলো, 5ই আগস্ট আমাদের স্বৈরশাসক যিনি ছিলেন হাসিনা সরকার, তিনি দেশ ত্যাগ করলেন, মানে পালিয়ে গেলেন, তাই না? এছাড়া এই যে সমসাময়িক প্রেক্ষাপটগুলো, বা ডিবি হারুন, তার কথা যদি বলি, তার দাপটে কত মানুষের উপরে ন্যায় অন্যায় যেটাই বলি না কেন, আইনের প্রয়োগের নামে কত রকম নির্যাতন নিপীড়ন হয়েছে। এরপরে এরকম নাম ধরে যদি বলি সেক্ষেত্রে অনেক নাম তুলে নিয়ে আসা যাবে। তো এখন ভেরি রিসেন্ট ঘটে যাওয়া, অর্থাৎ গতকালকের যে ঘটনাটা, সেটি হচ্ছে যে সালমান এফ রহমান অর্থাৎ দরবেশ বাবা যিনি আটক হলেন এবং আইনমন্ত্রী, এদেরকে একটা এক্সাম্পল দেই কেন আমি রাজনীতিতে আসবো না, মানে আসতেছি না। ভবিষ্যৎ কি হবে আমি জানি না, সেটা একমাত্র আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ ভালো জানেন। বাট এখন পর্যন্ত আমার মনের কথাগুলো আমি বলছি, যে এই সালমান এফ রহমান, তিনি, এই দরবেশ বাবা, তিনি বিগত 16টি বছরে কি না করেছে। ইভেন আমার খুব পরিচিত একজন দুজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, যেহেতু আমি সমাজকর্মী, আমি আমার এদের সাথে যোগাযোগ, তো তারাও হচ্ছে এই সালমান এফ রহমানের হাত ধরে এত পরিমাণ ফান্ড নিয়েছে, আমার চোখের সামনে আমি দেখেছি, যে রীতিমতো রাস্তা থেকে হঠাৎ করে কোটিপতি বনে নিয়েছে। কাজ কি করেছে সে আর সমালোচনায় আমি যাব না, কারণ গীবত করতে চাই না, বাট হয়েছে, হ্যাঁ করেছে, এই তার হাত ধরেই। তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন আর ইনসাইট কি থাকে সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। তা আমি যার কথা বলছি, উদাহরণ টানছি, উনি একজন মেয়ে, ওনার এই সংগঠনের প্রধান ছিলেন একজন মেয়ে, ওনার সাথে একজন ছেলে ছিলেন। তো ওই আপু বলবো না, কারণ ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি না। তো ওই ভদ্রমহিলা কোটি কোটি টাকার ফান্ড রিলিজ করেছেন এই সালমান এফ রহমানের মাধ্যমে। তো এটা গেল একটা সোশ্যাল ওয়ার্কের পার্ট, উনি পরবর্তীতে আইটিতে কাজ করেছেন। এছাড়া আমরা জানি যে আমাদের বাংলাদেশের, আমি এত কিছু রাজনৈতিক বিশ্লেষক না বা আমি এত বুঝি না, তবে সাধারণ মানুষের জায়গা থেকে যতটুকু রিয়েলাইজেশন সেটাই শেয়ার করছি। সেই জায়গাটায় আমরা দেখেছি যে তিনি টোটাল যে আমাদের ব্যবসায়িক যে ব্যবসায়ী রয়েছে বাংলাদেশে, তাদেরকে ওয়ান কাইন্ড অফ জিম্মি করেই রেখেছিলেন, এবং শেয়ার বাজার থেকে শুরু করে, এবং তার কত হাজার হাজার কোটি টাকার যে লোন ঋণ খেলাপি রয়েছে, বা কি কি করেছেন সেটা তিনিও ভালো জানেন, বাংলার মানুষও ভালো জানে, আমরা সবাই সেটা জানি। এখন এত হাজার কোটি টাকার এই সম্পদ করে আলটিমেট রেজাল্ট কি হলো, এটা যদি একটু প্র্যাকটিক্যালি থিঙ্ক করি, যে কি হলো, তার যে দাড়ি রাখা সেটিকে উনি ক্লিন শেভ করে, দেন হচ্ছে চুল টুল কলপ করে কালো করে তারপর উনি পালানোর চেষ্টা করলেন, এবং যেভাবে এখন কোস্ট গার্ডের হাতে ধরা পড়লেন, আজকে বোধহয় দুপুরে ডিবিতে আজকে হস্তান্তর করা হয়েছে। তো এরপরে হচ্ছে তাকে কি করা হবে জানি না, বাংলাদেশের আইন ভালো জানেন। তো এই এত হাজার কোটি টাকা, এবং ওনার বাড়ি, আমি যেটা একটা রিপোর্টে দেখেছিলাম যে ওনার যে বাড়িটা যেটা পোড়ানো হয়েছে, ইনসাইডে কত হাজার, মানে কত কোটি টাকার শুধু ইন্টেরিয়র ডেকোরেশনে ছিল, সব পুড়িয়ে দিয়েছে। তো আমরা অনেকেই বলি না যে টাকা আমাদের অনেক বড় কিছু, টাকা আমাদের অনেক বড় শক্তি, টাকা দিয়ে অনেক কিছু করা যায়, আদৌ কি তাই? তাহলে আজকে এই দরবেশ বাবার টাকা কেন কাজে আসতেছে না? আজকে এই দরবেশ বাবার টাকা কোথায় আছে, কিভাবে আছে, এটা সরকার ভালো জানে, ব্যাংক ভালো জানে, বাট এই মুহূর্তে কি তার কোনো কাজে আসতেছে? হ্যাঁ, হয়তো ফিউচারে আসবে, আইনি লড়াই লড়বে বা নানান কিছু হবে, বা তার হয়তো আপনজন বিদেশে আছে, সেখানে হাজার কোটি টাকা পাচার করা আছে, হ্যাঁ বুঝলাম। কিন্তু দিন শেষে যদি এরকম একটি রেজাল্ট পেতে হয়, যে আমি আমার স্বাভাবিক যে আমার
অবয়ব সেটাকে আমি চেঞ্জ করে ফেলতেছি, ইভেন আমি লুঙ্গি পরে জেলে সেজে তারপরে আমাকে পালাতে হচ্ছে। এরপর আমি ধরা পড়ছি, আমার হাতে কি হচ্ছে যে রশি বাঁধা। নর্মালি আসামিদের হ্যান্ডকাপ পরানো হয় না, আর ওনাদের দুজনের যে ছবিটা ভাইরাল হয়েছে সেখানে দেখলাম যে রশি বাঁধা। সো এটা কতটা অপমানজনক, কতটা লজ্জার, কতটা কি, এটা যদি আমরা একটু রিয়ালাইজ করি তাহলে এই অর্থ এটা আসলে কতটুকু কাজে আসে। আমরা যে অর্থের জন্য মরিয়া হয়ে ছুটি না, আমার সবসময় একটা কথা মাথায় আসে যে এই মুহূর্তে আমার এই লাইভ সেশনে একজন আছেন যিনিও কোটি কোটি টাকার মালিক ছিলেন, হ্যাঁ এখন নেই। তিনি নাকি তার সমস্ত সম্পত্তি তার আপনজন ভাই বোনদেরকে দান করে দিয়ে দিয়েছেন, তার এখন বর্তমানে তিনি নিজের কিছু রাখেননি, কিন্তু একটা সময় তিনিও কিন্তু এই অর্থ উপার্জনের জন্য মরিয়া ছিলেন। ইভেন তো এখনো যে না তা কিন্তু না, এখনো তিনি টাকাকে খুব ভালোবাসেন, কিন্তু এন্ড অফ দ্য ডে যদি একটা শান্তির ঘুম না দেয়া যায়, যতটুকু পরিচিত জন তাদের কাছে সম্মান না পাওয়া যায়, মনের ভালোবাসাটা না পাওয়া যায়, তাহলে সেই অর্থ সেই সম্পদ আদৌ কি কাজে আসে? এবার আসি একটু আমাদের হাসিনা সরকারের পলায়নের ব্যাপার। তারও তো টাকার কোনো শেষ নাই, তাই না? যেহেতু তিনি 16টি বছর মানে এক প্রকারের বাংলাদেশকে নিজের পুঁজি করে মানে একেবারে কি করেছেন এটা এখন সবাই আমরা জানি। আমি ডিরেক্ট, যেহেতু আমি কোনো দলের না, সুতরাং আমি ডিরেক্ট এভাবে বলা আমার ঠিক হবে না, বাট আমরা জানি। বাট কি হলো দিন শেষে? এত জুলুম নির্যাতন, এত কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার পরেও তারপরে তাকে পালাতে হলো দেশ ছেড়ে, নিজের ঘর ছেড়ে, নিজের দেশ ছেড়ে। এটা তো অনেক বড় পরাজয়। বাট বরং আমি অনেক বেশি রেসপেক্ট করি হিটলারকে, যিনি, হিটলারের ইতিহাস আমরা জানি যে সেও যখন এরকম একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন, ফাইনালি সে কিন্তু যখন সে দেখেছে যে তাকে জনগণ মেরে ফেলবে, তখন সে নিজের পিস্তল দ্বারা নিজেই কিন্তু নিজেকে শুট করেছিলেন। মানে তিনি যে বীরের মতো মরেছে, সে কিন্তু পলায়ন করে নাই। তাকে রেসপেক্ট করা যায় এই জায়গাটায়, যে না, তিনি শেষ পর্যন্ত তার সম্মান, তার সেলফ রেসপেক্টটা তিনি ধরে রেখেছিলেন। বাট আমরা কি দেখলাম আমাদের এই বিগত সরকারের ক্ষেত্রে, যে সে নিজের সেলফ রেসপেক্টটাও ধরে রাখতে পারেনি। দলের কথা না হয় বাদে দিলাম, এত ক্ষমতা, এত কিছু। এবার আসি ডিবি হারুন, হ্যাঁ, তার মাধ্যমে যে আতঙ্ক ছিল। ইভেন এই যে কালো আইন না, আইসিটি মামলা বলা হয় যেটা, আইসিটি অ্যাক্ট, এটার দোহাই দিয়ে কত শত মানুষকে কত কত অন্যায় ভাবে গুম খুন কত কিছু করা হয়েছে, আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে, মাসের পর মাস নির্যাতন করা হয়েছে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি উঠে এসছে এই বিষয়গুলো। যারা এই আয়নাঘর থেকে ফিরে এসছে তারা কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া যে নরকীয় যে একটা যন্ত্রণা তাদের দেয়া হয়েছিল, এটা কোনো মানুষ করতে পারে না। এটা কোনো মানুষ যার ভেতরে মিনিমাম মনুষ্যত্ব বোধ আছে, তারা এভাবে মানুষকে অত্যাচার করতে পারে না, নির্যাতন করতে পারে না। বাট আলটিমেটলি কি দাঁড়ালো আজকে? সেই ডিবি প্রধান, সাবেক ডিবি প্রধান হারুন সাহেব, তিনি কিন্তু এখন তিনি মামলার আসামি, তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। কোথাও দেখি তিনি মার খেয়ে সিএমএইচ এ ভর্তি রয়েছেন, কোথাও দেখি তিনি কি করছেন, মানে এরকম। মানে তার মানে কি হলো, অস্তিত্বটাই বিলীন হয়ে গেল। হ্যাঁ, তো এই যে ক্ষমতা, এবং অন্যান্য মন্ত্রীরাও এখন কি, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ দলের লোকজনদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? ইভেন আমার খুব মানে ফ্রেন্ড, জাস্ট ওভাবে আমি কানেক্টেড না, মোটামুটি একটা জানাশোনা ছিল। তো সে কিছুদিন আগে আমাকে কল করেছে, যখন সরকার পতন হলো তার 3 দিন পরে। তো কল করে আমাকে বললেন যে কিছু টাকা পাঠাও প্লিজ, আমরা তো পালিয়ে আসছি, এখন হাতে কোনো টাকা নেই, এক জায়গায় 3 দিনের বেশি থাকতে পারছি না, এখান থেকে আবার চলে যেতে হবে, বাট যাতায়াতের ভাড়াটাই নেই, খাবো টাবো কি, তো কিছু টাকা পাঠাও। আমার কাছে তখন মনে হলো এই লোকগুলো যে সে কি দাপট ছিল, নিজের চোখে দেখা, কি দাপট ছিল, কি হুঙ্কার, ধরাকে সরাগান করতো না, অথচ তাদের এখন কি এই অবস্থা। আমার খুব মনে পড়ে আজকে 14ই আগস্ট, আজকে হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী। আমার মনে পড়ে যে তিনি কিন্তু বহু আগে একটি কথা বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। তো আমরা দেখবো এই সিচুয়েশন বা এরকম একটা বিষয় আমরা দেখবো
হ্যাঁ, বাট এত তাড়াতাড়ি দেখবো এটা হয়তো বাংলার মানুষ থিঙ্ক করে নাই। আসলে যখন পাপের পাল্লাটা পুরোপুরি ভারী হয়ে যায়, তখন আর হয়তো কিছু করার থাকে না। তখন সেই পাপের পাল্লাটা এত ভারী হয়ে যায় যে ওখানেই ডুবে যেতে হয়। তো যে কারণে আমার আলোচনার বিষয় ছিল যে আমি কেন রাজনৈতিক দলের সাথে যুক্ত না। হুম। ইভেন আসলে হয়তো ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে। আমাকে 2018-এ আওয়ামী লীগ থেকেও একটা জেলা পর্যায়ের কথা বলছি, সেখানেও আমাকে বলা হয়েছিল রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য। ইভেন তাও খুব কি বলবো যে খুব টপ লিডারদের এগেনস্টে। হ্যাঁ, আমার ব্যাকআপ ছিল, বাট আমাকে বলা হয়েছিল। এটা আমি তখন ডিনাই করেছিলাম যে রাজনীতির মতো এই বিষয়ের যোগ্য আমি না, বা এইখানে অ্যাটলিস্ট আমি যাব না। হ্যাঁ, ফিউচার আমি জানি না, ভবিষ্যৎ টোটালি আমার মানে আমার নিয়ন্ত্রণে নেই, আল্লাহ ভালো জানেন কি হবে। এরপর দেখবেন যে রাজনৈতিক অন্যান্য, এবার আসি একটু নেতাদের কথা। যখন দেখবেন যে যে দলেরই হোক না কেন, আহ তারা যখন মানে ক্ষমতায় থাকে, তখন নর্মাল আমরা বলি না পাতি নেতা, পাতি নেতা বলি না যাদের, জাস্ট মানে খুব লাফালাফি করে, দেখবেন দলের নাম বানিয়ে ভাঙিয়ে অনেক কিছু করে, তার পেছনেও 10-20টা মোটর সাইকেল থাকে, 20-30 জন ছেলেপুলে থাকে, তারা দেখায় যে আমরা দেখো রাজনৈতিক নেতা। হ্যাঁ, আমাদের অনেক লোকবল আছে, জনবল আছে, অনেক কিছু দেখায়। এরপরে দেখবেন যে যখন এমপি মন্ত্রীদের গাড়ি বহর যায়, তখন কি হয়, সাধারণ মানুষ কতটা ভোগান্তিতে আছে তারা চিন্তা করে না। অ্যাম্বুলেন্সে রোগী মারা যাচ্ছে, ডোন্ট কেয়ার। তারা এমপি, তারা মন্ত্রী, অতএব তাদের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে। হুম। পুরো রাস্তা বাকি সব মানুষ গোল্লায় যাক, এটা তাদের দেখার বিষয় না। তারপরে সিকিউরিটি ফোর্স থাকে সাথে, মানে কি একটা ভাবই থাকে না অন্যরকম। অথচ আজকে যদি এই রিসেন্ট পতন হওয়া যে দল ছিলেন, সরকারি দল, তাদের প্রত্যেকটা নেতা কর্মীর কথা বলি, এমপি মন্ত্রীর কথা বলি, আর যিনি ছিলেন সরকার প্রধান তার কথা তো বলেই দিলাম, আজকে তাদের কি অবস্থা? তাদের পেছনে কজন মানুষ আছে? খুঁজে পাওয়া যাচ্ছে কাউকে? কোথায় সেই পুলিশ ফোর্স? কোথায় সেই পতাকা উড়িয়ে পথ করে সরকারি গাড়ি নিয়ে একেবারে আহ মানে অ্যাম্বুলেন্সে রুগী মারা যাচ্ছে, ডোন্ট কেয়ার, বাট সে চলে যাচ্ছে সাই সাই করে? কোথায় সেই ক্ষমতা, কোথায় সেই বহর, কোথায় সেগুলো? তো এগুলো যদি আমরা চিন্তা করি, আসলে কিন্তু আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। বিশ্বাস করেন, আমি ব্যক্তিগতভাবে এই স্বৈরশাসক পতন হওয়ার পরে আমি খুব মানে সাহস নিয়ে, বা মানে খুব লাউডলি বলছি স্বৈরশাসক, এটা স্বীকৃত। ইভেন আপনারা হয়তো জানেনও না, আমি যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো, তখন আন্দোলনের শুরু থেকে আমি প্রতিবাদী ভিডিও করে যাচ্ছিলাম, যেহেতু আমি দেশের বাইরে আছি বর্তমানে। তো ফিল্ড পর্যায়ে আমার থাকা সম্ভব ছিল না। তো আমি কিন্তু আমার ভয়েস রেজ করে রেখেছিলাম, আমি লাউড ভয়েসেই কথা প্রতিবাদ করে যাচ্ছিলাম। তারপরে কি হলো, আমাকে কিন্তু নানান রকম থ্রেড, নানান কিছু, ইভেন আমার কয়েকটি ভিডিও ডিলিট করতে আমি বাধ্য হয়েছি। প্রথম দিকে আমি ডিলিট করতে বাধ্য হয়েছি, আমার উপরে এরকম ব্যাপারগুলো চলে আসছিল। তো আজকে তারা কোথায়? আজকে সেই হুঙ্কার গুলো কোথায়? তাই না? এগুলো যদি ভাবি আমরা, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু শেখা রয়েছে। তো যেটা বলছিলাম, এই স্বৈরশাসক পতনের মধ্য দিয়ে আগের সময়ে 16 বছর ধরে তো আওয়ামী লীগ সরকারি, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, ওই সময়টা অত ভালো বুঝি না। বাট এখন যতটুকু বুঝি, সেই বোঝার জায়গা থেকে বলছি যে আম, এই ক্ষমতা আমার কাছে মনে হয় জাস্ট মিছে মায়া, ক্ষণস্থায়ী একটা ব্যাপার। কিন্তু আমরা এই ক্ষমতার জন্য আমরা প্রত্যেকেই মরিয়া। কেন ক্ষমতা পেতে চাই? আমাদের অর্থ প্রয়োজন। কত অর্থ প্রয়োজন, সে প্রশ্নের উত্তর অনেকেরই জানা নেই। আমরা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে প্রত্যেকে নিয়োজিত, সেই ফিল্ডে প্রত্যেকে আমরা মানে প্লেয়ার। কি চাই? আমাদের অনেক অর্থ প্রয়োজন। বাট আমার সবসময় একটা প্রশ্ন মাথায় আসে, যে কত অর্থ প্রয়োজন একটা মানুষের ভালো থাকার জন্য, চলার জন্য, একটু সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য? হিসাব করে দেখবেন খুব বেশি কিন্তু প্রয়োজন না। কিন্তু আমরা আসলে অসুস্থ প্রতিযোগিতা রয়েছে। কেন? ওর এত ক্ষমতা, আমার আরেকটু বেশি দরকার। ওর বাড়িতে 2 তলা, আমার বাড়িতে 3 তলা প্রয়োজন। ওর ছেলে মেয়ে এই দেশে থাকে, আমার ছেলে মেয়ে আরেকটু বড় দেশে থাকতে হবে।
মানে এই যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা আমরা প্রত্যেকেই মেতে থাকি। হুম। তো প্র্যাকটিক্যালি যে বিষয়টি আজকে মেসেজ দিতে চাই সেটি হচ্ছে যে স্বৈরশাসক পতনের মধ্য দিয়ে আমি যদি তার প্রত্যেকটা পার্ট পার্ট আলোচনা করি, আমার মনে হয় 3-6 মাস চলে যাবে, যা তার এক একটা পার্ট নিয়ে আমি কথা বলতে পারবো, সেটা রিপিট হবে না দ্বিতীয়বার। এমনকি এটা আমার আমার জীবনের অনেক বড় শিক্ষা। আমি ব্যক্তিগতভাবে এই হাসিনা সরকারের আমলে আমি অনেক কিছু শিখেছি, এবং সেই শিক্ষাটাকে যদি আমরা আমাদের বাস্তবিক জীবনে বা ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আহ, কি হবে যে আমরা কিন্তু নিজেদেরকে অনেক উন্নত করতে পারবো। দেখেন কি করেছে, পুলিশরা আন্দোলন করেছে, তাই না? এই যে পুলিশ আন্দোলন করলো, এই পুলিশ আন্দোলন করার মধ্য দিয়ে তারা কি কর্মে ফিরবে না? আসলে কি তাই? কি তারা এখন ইস্যু করেছিল যে তাদের অনেকগুলো দাবি আছে, সেই দাবি না মানলে ফিরবে না? আমার কাছে কিন্তু এটা মনে হচ্ছে জাস্ট একটা মানে অজুহাত মাত্র। বরং পুলিশ কেন কর্মে ফিরতে চায় না? কারণ তাদের প্রাণের ভয় আছে। কেন ভয় আছে? কারণ তারা হাসিনা সরকারের আমলে তাদের হচ্ছে তার ইনস্ট্রাকশনে অসংখ্য নিরীহ ছাত্র সাধারণ মানুষকে কিন্তু হত্যা করেছে। তো যে যেই কর্ম করে তার তো সেইটা জানা থাকে যে আমি কি পাপ করেছি, আমার এটার ফল কি হতে পারে। তারা যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, সেইখানে তাদেরও ভয় আছে যে তারা আজকে যদি মাঠে আসে, তাহলে তাদের উপরও কিন্তু ওই সাধারণ ছাত্ররা, সাধারণ মানুষ, তারা কিন্তু খেপে যেতে পারে। তারপর আমার কাছে আরো বেশি হাস্যকর মনে হয়েছে যে তারা আন্দোলন করছে, তারা কাজে ফিরবে না। হুম। আচ্ছা, তারা কাজে না ফিরলে কি হবে? এখনো 26 লক্ষ প্লাস বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, বেকার ছেলে মেয়েরা রয়েছে, তারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত। তাহলে সেই ছেলে মেয়েদের, তাদের কর্মসংস্থান হয়ে যাবে, তাদের নিয়োগ দিবে নতুন করে, নতুন করে ট্রেন আপ করবে, তারা এডুকেটেড, হাইলি এডুকেটেড। সুতরাং তাদের দিয়ে দেশ আরো সুন্দর চলবে, কারণ এদের ভেতরে এখনো কোনো স্বৈর শাসকের ইনস্ট্রাকশন মাথায় আসেনি। এরা যারা কাজ করবে, তারা দেশপ্রেম মাথায় নিয়ে কাজ করবে। তারা খারাপ হতে হতে আরো অনেকটা সময় লাগবে, তারা লোভী হতে হতে অনেকটা সময় লাগবে। তো এই আন্দোলন আমার কাছে খুবই হাস্যকর লেগেছে। যাই হোক, এই যে বললাম যে এই সরকারের যে করা কাজ কর্মগুলো, সেই কর্মফল নিয়ে কথা বললে অনেক দিন বলা যাবে, যা আমাদের জন্য শিক্ষা, এবং এই শিক্ষাটাকে আমাদের কাজে লাগানো উচিত। হ্যাঁ। তো ব্যক্তিগতভাবে আবার ব্যাক টু দ্য পয়েন্ট, আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমি কেন রাজনৈতিক দলের সাথে নেই? এজন্য নেই কারণ আজকে যে ক্ষমতা আমাকে অনেক উঁচুতে নিবে, কালকে আমি চাইলেও সৎ থাকতে পারবো না এমন একটি দেশে। এবং আমাকে যখন অসৎ হয়ে যেতে হবে, যখন আবার ক্ষমতাচ্যুত হবে, তখন আবার আমাকে জাস্ট কুকুরের মতো ধাওয়া করবে আর আমি পালিয়ে বেড়াবো। এরকম কাজ আমি চাই না। হ্যাঁ, এমন কাজ আমি চাই যেটার মধ্য দিয়ে দুনিয়া এবং আখেরাত দুটোই আমার কল্যাণ নিয়ে আসবে। আমি যদি আমার সে ভালো কাজের কারণে দুনিয়াতে আমি যদি নির্যাতন অত্যাচারের শিকারও হই, আমি অনেক রকম নিপীড়নের শিকারও হই, তারপরেও অ্যাটলিস্ট আমি হয়তো পরবর্তীতে আমি আমার রবের কাছ থেকে আমি চেয়ে নিতে পারবো যে রব, আমি চেষ্টা করেছিলাম। যেটা আমি এখন করি, আমি অন্যায়ের প্রতিবাদ করি। হ্যাঁ, আমি চেষ্টা, আমার ক্যাপাসিটি এতটুকুই, এর বাইরে আমি যেতে আমার ক্ষমতা নেই, সুতরাং আমি চেষ্টা করি। তো আসলে এখন যারা আমার এই সেশনটা শুনছেন, যে যেখান থেকে যে যে পজিশনেই থাকেন না কেন, সেটা হোক রাজনীতির অঙ্গন, হোক কর্মস্থল মানে অফিস, হোক সেটা ফ্যামিলি, যেটাই হোক, ঔদ্ধত্যপূর্ণ বিহেভিয়ার, অহংকার, এই ক্ষমতার লোভ, অর্থের লোভ, এগুলোকে আলটিমেটলি আমাদের ধ্বংসের দিকেই নিয়ে যায়। অতিরিক্ত কোনো কিছু আমাদের জন্য ভালো না, অতিরিক্ত সমস্ত কিছুই আমাদের জন্য খারাপ। আর আমরা যতই পরিকল্পনা করি না কেন, আমাদের উত্তম পরিকল্পনাকারী আমাদের রব, তিনি করে রেখেছেন আমরা কি করব, কি করব না, কি হবে, কি হবে না। আমাদের চেষ্টাটুকু, আমরা যেটা করি সেটা চেষ্টা, আর সেই চেষ্টাটুকু যদি ভালো কিছুর মধ্য দিয়ে করি, আমরা ভালো কোনো কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখে করতে পারি, ইহকালে না হয় সে পুরস্কার নাইবা পেলাম এই দুনিয়াবি মানুষের কাছ থেকে, বাট পরকালে তো আমরা বলতে পারবো যে না, আমি আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, এটা তো বলতে পারবো। তো
এই জায়গাটায় অনেক বেশি সজাগ হওয়া প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন আমাদের। অনেক পরিবারে দেখেছি যে হাজবেন্ড বেশ ভালো ইনকাম করে, ওয়াইফ হয়তো হাউস ওয়াইফ, তার লিকুইড মানি আর্নিং নাই, সংসারের প্রতি তার ডেডিকেশনকে ওই হাজবেন্ডরা দিতে জানেন না। তারা উল্টো প্রচুর ডোমিনেট করে, ডোমিনেটিং ইচ অ্যান্ড এভরিহোয়ার আছে। আমরা খোলা চোখে যদি খোলা চোখে যদি দেখতে পারি, সবখানে আছে। হ্যাঁ, আপনারা জানেন আমি একটি এনজিওর ফাউন্ডার অ্যান্ড জেনারেল সেক্রেটারি। তো আমার মনে পড়ে আমি যখন এনজিওর নিবন্ধন করতে যাই এনজিও বিষয়ক ব্যুরোতে, আজকে তো বলতে বাক স্বাধীনতা পেয়েছি তাই বলছি, সেখানে প্রত্যেকটা টেবিলে ঘুষের ব্যাপার ছিল। আমার খুব লড়াই করতে হয়েছে ঘুষের বিরুদ্ধে, অনেক কিছুর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমার মনে পড়ে একজন কর্মচারী ছিলেন, 2017-এর গল্প বলছি। একজন কর্মচারী, ওখানকার একজন এমপ্লয়ি ছিলেন, মাথায় টুপি, দাড়ি। আমি দাড়ি টুপির কিন্তু ডিসরেসপেক্ট করছি না, আমি সম্মানের সাথে বলছি, কারণ আমার পরিবারও ইসলামিক মাইন্ডেড। সো কিন্তু ওনার একটা উদাহরণ তুলে ধরছি। সে কি করেছে, বলতেছিল যে আমি তো হাতে ঘুষ নেই না, আমার এই যে এই পাশের পকেটটা এদিকে আছে, পকেটের মধ্যে দিয়ে দেন। আমার একটা নেম, কি একটা অ্যাপ্রুভালের ব্যাপার ছিল। তা আমি ওনার দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করেন একদমই ইসলামিক একটা অবয়ব, অথচ সে লোক হাতে ঘুষ নেয় না। সে পাঞ্জাবির পকেট আমাকে বলতেছিল, আমার সাথে আরেকজন ছিল আমার অর্গানাইজেশনের, তো তাকে বলতেছিল যে ভাই আমি তো হাতে নেই না, আপনি আমার পকেটের যে এটা খোলা আছে, আপনি এই পকেটে দিয়ে দেন। তো ভাবা যায় তাহলে আমরা আসলে কি কি করছি, আমাদের কর্মের ফল। মানে যাই হোক, এগুলো আসলে অনেক অনেক আলোচনা, অনেক বিষয়। আমাকে অনেকে ইনবক্স করছেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার জন্য আজকে লাইভে আসা, আর চেষ্টা করব। আসলে ভিডিও করে এডিট করে অতটা না সময় হয় না, সময় বের করাটা একটু ডিফিকাল্ট হয়। আর সেজন্যই হচ্ছে আমি লাইভে এসে চেষ্টা করব এক দুটো বিষয় নিয়ে আমার চিন্তা চেতনার জায়গা থেকে কথা বলার। তো শুরুতে বলেছি, আবার শেষে বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। আমি একটি দল করি, সেটি হচ্ছে মানবতার দল, হকের দল, অর্থাৎ যেখানে আহ, যে কোনো অসঙ্গতি, মানুষের যে অধিকার বা যে কোনো বিষয়, সেটা ছোট বড় যে কোনো বিষয়, সে জায়গাটা প্রতিবাদ করার চেষ্টা করি এবং তাদের পাশে আমার ক্যাপাসিটির মধ্যে দাঁড়ানোর চেষ্টা করি, এটুকুই। তো প্লিজ কেউ আমাকে, অনেকে আওয়ামী লীগের বলে আমাকে খুব বকাঝকা করছেন কমেন্টসে, অনেকে বিএনপির বলে আমাকে খুব বকাঝকা করছেন কমেন্টসে। নানান ভাবে আমার রিসেন্ট দুটো ভিডিও বেশ ভালো ভিউ এসছে, সেখানে দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এসে আমাকে খুব বকা দিচ্ছে, আবার কোথাও কোথাও বিএনপির লোকজন আমাকে ভুল বুঝতেছে। তো প্লিজ, আমি আমি কোনো দলের সাথে যুক্ত নই, এই ব্যাপারটি ক্লিয়ারলি আপনারা জেনে রাখুন। হ্যাঁ, আর ফিউচার আমি জানি না, ফিউচারটা আল্লাহর হাতে, সুতরাং ফিউচারে কি হবে সেটা বলতে পারবো না, বাট জ্ঞান হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দলের সাথে আমি যুক্ত না। যে সরকারি যে দলই ভালো কিছু করুক, ভালোটাকে বলি, মন্দ করলে সেটার প্রতিবাদ করার চেষ্টা করি, এই। তো যাই হোক, এই নানান কারণে আমার রাজনীতি পছন্দ না, আর এমন কোনো কর্ম আমি করতে চাই না যে কর্মের মাধ্যমে আমি বাধ্য হব অন্যায়ের সাথে আপোষ করার, এবং সেই অন্যায় করার পরে আবার আমাকে এভাবে মুখ লুকিয়ে পালিয়ে বেড়াতে হবে, দেশ ত্যাগ করতে হবে, আহ লুকিয়ে থাকতে হবে, আমি অহংকারী হয়ে যাব, আমি এরকম কিছু চাই না। জ্ঞানত চেষ্টা করি আমার কোনো কর্মের দ্বারা যেন কোনো প্রাণী মিনিমাম কষ্টটুকু না পায়। সেখানে রাজনৈতিক ফিল্ড তো অনেক বড় ব্যাপার স্যাপার, এইগুলো আমার মাথায়ও আসবে না, আমার দ্বারা সম্ভব না। তো যাই হোক, অনেকেই এতক্ষণ আমার এই কথা শুনছিলেন, ধন্যবাদ সবাইকে। অনেকেই যুক্ত ছিলেন, একটু কমেন্টস যেতে চাই কারণ অনেকে কমেন্টস করেছেন। এমডি ফিরোজ লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। মিজানুর রহমান সোহেল লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় প্রিয় আপু। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই তো ভালোবাসা, জীবনে এটাই অনেক বড় প্রাপ্তি, যেটা অর্থের মাপকাঠিতে আমি কখনো আটকাইনি, আর ইন ফিউচার আমি আটকাতে চাই না, কারণ ভালোবাসা কতটা মূল্যবান সেটা যারা ভালোবাসাহীন জীবন যাপন করছে তারাই শুধুমাত্র জানে। ফারহান শাহরিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রেখেছেন। আশরাফ হুসাইন লিখেছেন, আমি মনে করি আপনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দল করেন। আম, আসলে
দেখা যাক, কিছু কাজ করছি, হয়তো খুব তাড়াতাড়ি না হলেও একটু গুছিয়ে করার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ সময় সবকিছু জানিয়ে দিবে আসলে আমি কি ধরনের কাজ করছি। দোয়া করবেন সবাই, অনেক বেশি দোয়া প্রয়োজন এবং অনেক বেশি ভালোবাসা প্রয়োজন। এমনি আয়ুব আলী লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মালয়েশিয়া থেকে, আপনি মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক ভালো রেখেছে। আবুল কায়সার লিখেছেন, এই এই একটা কমপ্লিট কমেন্টস করা উচিত। হ্যাঁ, সে কিন্তু আমার কাকু, মানে কার কথা বলেছেন, ডিবি হারুন নাকি আপনার ওই যে সালমান এফ রহমান? আহ, অবশ্য আপনার কাকু টাকু এই ধরনের লোকজনই হবে, কারণ আপনিও এক অর্থওয়ালা মানুষ, আর আপনার কাকু আত্মীয় স্বজনে অর্থওয়ালাই থাকবে, সেটা হোক হারাম পথের অর্থ। হুম। বাশার উদ্দিন লিখেছেন, আপু তুমি কেমন আছো? আমি সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এরপরে আর কোন কমেন্টস রয়েছে? আমি, আচ্ছা, ওকে, তো এই পর্যন্তই। অনেক টাইম বোধহয় হয়ে গেল। হ্যাঁ, আমি জানি না, ও হাফ অ্যান আওয়ার হয়ে গিয়েছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সহি বুঝ দান করেন এবং সহি পথে আল্লাহ আমাদেরকে রাখেন। কোনো ধরনের দুনিয়াবি কোনো মিছে মায়া যেন আল্লাহ আমাদেরকে আহ মানে শয়তান আমাদেরকে আকৃষ্ট করতে না পারেন। বরং দুনিয়া যতটুকু সময়, ছোট্ট জীবনে জার্নিতে আমরা রয়েছি, এই জার্নির সময়টুকু আমরা যাতে ভালো কিছু করে যেতে পারি। কর্মের ফল যেন আমাদের এমন না হয় যেই ফলে আমাদের দেশ থেকে পালাতে হবে কিংবা মুখ লুকিয়ে বাঁচতে হবে, মাথা উঁচু করে সারা জীবন বাঁচতে পারবো না, এমন কর্ম যেন আমরা না করি। তো সেটাই কামনা বা চাওয়া হওয়া উচিত আল্লাহর কাছে। ওকে। আর ফজল কবির শিকদার, আসসালামু কিম কিম, আচ্ছা। তো এটাই এতটুকু বলার ছিল। চেষ্টা করব মাঝে মাঝে লাইভে এসে টুকটাক ছোট মানে যে বিষয়গুলো সমসাময়িক রয়েছে, কিংবা হচ্ছে আমার যে স্পেসিফিক টপিক রিলেশনশিপ, সেগুলো নিয়েই হচ্ছে কথা বলার। সবাইকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুক, আমাদের হেদায়েত দান করুক, শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচিয়ে রাখুক, আর দুনিয়াবি সমস্ত লোভ লালসা মিছে মায়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। কারণ লোভে পড়ে গেলে আর আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না, ইমান থাকে না, আমল থাকে না, কোনো কিছুই থাকে না, সবকিছু কেন কেমন যেন ম্লান হয়ে যায়। সো আমাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক শুভকামনা। সবাই সবার জন্য দোয়া করব। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।